হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। ত্রিপুরায় বিভিন্ন সময় বেকারদের পক্ষে বেকারদের সাথে নিয়ে মন্ত্রিসভা অনেক সিদ্ধান্ত নেয়। তার জন্য মন্ত্রিসভাকে অবশ্যই আমরা সেলুট জানাচ্ছি, অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যখন বেকারের পক্ষে মন্ত্রিসভার সিদ্ধান্তটা যায়, সেই সিদ্ধান্তটা কার্যকর আর হয় না। কিছু কিছু ক্ষেত্রে নিয়োগের সিদ্ধান্ত নিয়োগেই পড়ে থাকে, অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় না। কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, ইন্টারভিউ পরীক্ষা হয় না। কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা হয়ে রেজাল্টের জন্য বছর কি বছর ওয়েট করতে হয়। মানে সেই গতিতে এখন বর্তমান ত্রিপুরা সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়াটা চলছে। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত ঝুলে আছে, চাকরির প্রসেস পাইপলাইনে আটকে আছে। দুইটা জিনিস, মন্ত্রিসভার সিদ্ধান্ত কি আছে, ঝুলে আছে, এবং চাকরির প্রসেসগুলি পাইপলাইনে আটকে আছে। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ভিসপাও জলে যেটা বলা হয়, সেই পরিস্থিতিতে বর্তমান ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়াগুলি চলছে। সবচেয়ে প্রথম আমরা জেআইবিটি গ্রুপ ডি যেটা দেখো, সেম প্রক্রিয়া চলছে। স্পেশাল এক্সিকিউটিভ যদি হোম ডিপার্টমেন্টের কথা বলো, সেটাও মন্ত্রিসভার সিদ্ধান্ত কি কার্যকর হয়েছে? কার্যকর তো হয়নি। কনস্টেবল ত্রিপুরা পুলিশ 2023 নির্বাচন আগে, সেটা কি এখনও কার্যকর হয়েছে? রেজাল্টের জন্য ওয়েট করো। ফায়ারম্যান, ড্রাইভার আর জেল ওয়ার্ডেন, যে জেল পুলিশ, এই দুইটা দপ্তরের কথা তো কেউ উচ্চারণই করছে না। মানে শুধু আধুনিক হবে না ক্যান্সেল হবে সেটা বোঝা যাচ্ছে না। ফার্মাসিস্ট মন্ত্রিসভার সিদ্ধান্ত হওয়ার 2-3 বছর পরে অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে, কিন্তু প্রসেস শুরু করতে তালবাহানা চলছে, কবে কি হবে সব চলছে। ল্যাব টেকনিশিয়ান সেম। এমপিডাব্লিউ আদৌ নিয়োগ হবে কি না তা নিয়ে কোশ্চেন মার্ক। বিরাট বড় একটা এমপিডাব্লিউ নিয়োগ প্রক্রিয়া যেটা বিগত গভর্নমেন্ট শুরু করছিল, সেটা বর্তমান সরকার এসে ক্যান্সেল করে দিয়ে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু তাও এখনও চলছে। বনমিত্র ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ করার কথা, 3000+ পোস্ট ছিল বনমিত্র, সেই পোস্টে এখনও নিয়োগপত্র শুনো নামগন্ধ নেই। সফেদের মাধ্যমে নিয়োগপত্রগুলো টালবানা চলছে। বাকি আছে টিপিএসসি, টিটিডিসি, অল ডিপার্টমেন্টের যার রিক্রুটমেন্ট হয়, সেটাও মানে গতি চলছে, কিন্তু গতিটা অনেক দৃঢ়, কচ্ছপের গতিতে চলছে। অঙ্গনওয়াড়ি কর্মী, বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার অঙ্গনওয়াড়ি কর্মীর অভাবে ঢুকছে। অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, যা স্টেপ বাই স্টেপ ক্যান্সেল করা হচ্ছে। তারপর যেমন নার্সিং অফিসার, ডাক্তার, 10,000+ মানে নার্সিং পাস আউট বেকার বসে আছে, নিয়োগপত্র এখনও অধরা। টিচিং পোস্টে এডুকেশন ডিপার্টমেন্টে যে টেট 1 টেট 2 মাধ্যমে টিচার পাস করে বসে আছে, এসটিএসটি পাস করে বসে আছে, তাদের নিয়োগপত্র দিতে পারছে না। 2 বছর ধরে টেট পরীক্ষা ত্রিপুরা রাজ্যে হচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ত্রিপুরা যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে আছে, বিভিন্ন কলেজগুলো আছে, কলেজগুলোর আন্ডারে শিক্ষক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগপত্র ও ঝুলে ঝুলে আছে। মানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে অর্থাৎ গেস্ট লেকচার দিয়ে, মানে অতিথি অধ্যাপক দিয়ে চলছে কোনো রকমে কলেজগুলোতে। এখন কথা হলো, এই যে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে, মানে মন্ত্রিসভার সিদ্ধান্ত বা রাজ্য বিধানসভা যে বিভিন্ন অর্থবরাদ্দ সত্ত্বেও প্রকল্পের যে দেখা নেই। মন্ত্রিসভার সিদ্ধান্ত মানে কি? অর্থ দপ্তরতে অনুমোদন নিয়েছে যে এতগুলো সংখ্যক কর্মী নিয়োগ করা হবে, ওই ফিনান্সিয়াল ইয়ারে অর্থ অনুমোদন নিয়েছে। তবে জেআরবিটির ক্ষেত্রে 2020-21 অর্থ বছরের কথা, এটা 2020-21 অর্থ বছরে ফিনান্স দপ্তরতে অনুমোদন নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। কিন্তু ফিনান্সিয়াল ইয়ার 20-21 গেল, 21-22 গেল, 23-24 গেল, বর্তমানে ফিনান্সিয়াল ইয়ার 24-25 চলছে। ওই সময় বাজেটে অর্থ বরাদ্দ বা বাজেটের সাথে কথা বলে, ফিনান্সের সাথে কথা বলে অর্থের ব্যবস্থা করে কিন্তু নিয়োগপত্রটা শুরু করছে। কিন্তু 24-25 চলে আছে, এখনও কি অর্থের সংস্থান হয়নি? না অর্থ ছাড়াই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায়, নাকি নির্বাচন কিংবা ওই আমাদের যে কোর্ট কেস তার জন্য আটকে আছে? কোনটাতে আটকে আছে? অথচ বরাদ্দ তো কোথায় গেছে, কার পকেটে গেছে, তার কোনো খোঁজ নেই। অর্থ তো বরাদ্দ হয়েছে বিভিন্ন চাকরি প্রসেসগুলোর জন্য, কিন্তু অর্থ কোথায় গিয়েছে? আবার রাজ্য মন্ত্রিসভা গৃহীত সিদ্ধান্ত কার্যকর হয়নি। এমন উদাহরণ রয়েছে, অনেক অনেক এমন উদাহরণ রয়েছে, মানে উদাহরণের শেষ নাই। এবং যেটা মন্ত্রিসভা তড়িঘড়ি করে, মানে মন্ত্রিসভা বসে, মন্ত্রিসভা তড়িঘড়ি করে একটা সিদ্ধান্ত নেই, সিদ্ধান্তটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে খুব সুন্দরভাবে সবার কাছে পৌঁছে দিয়ে যে আমরা মন্ত্রিসভার বৈঠক হয়েছে আজকে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী হেলথ ডিপার্টমেন্টে এতজন লোক নিয়োগ করা হবে, জিআরপিটি মানে এতজন লোক নিয়োগ করা হবে, স্পেশাল এক্সিকিউটিভ 6,000 লোক নিয়োগ করা হবে, আর 2 মাসের ভিতরে চাকরি দিয়ে দিচ্ছি, তোমরা সবাই 2 মাসের ভিতরে হলুদ খামাতে পেয়ে যাবে। জয় জয় জয়। তারপরে বলো মন্ত্রিসভার সিদ্ধান্ত, মানে এরকমও হয় যে মন্ত্রিসভার সিদ্ধান্ত টাইমও দেওয়া হয় যে এই টাইমের ভিতরে নিয়োগ হবে, কিন্তু হচ্ছে না। যেটি আজ থেকে বছর 3 আগে যেমন ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা বৈঠকে, বেটক শটে ডালডোক পেটিয়ে সিদ্ধান্ত নিয়ে দেন মন্ত্রীরাও ফার্মাসিস্ট নিয়োগের, কিন্তু সিদ্ধান্ত কার্যকর হয়নি।
1 বছর আগে রাজ্য মন্ত্রিসভায় প্রতিটি ভিলেজ এবং ভিলেজ কাউন্সিলে 2 জন করে বনমিত্র নিয়োগের সিদ্ধান্ত হয়। ফার্মাসিস্ট নিয়োগের কিন্তু সিদ্ধান্ত কার্যকর হয়নি। তারপরে মাঝখানে কি নেওয়া হয়েছিল সিদ্ধান্ত, যে প্রত্যেকটা ভিলেজ পঞ্চায়েতে ও ভিলেজ কাউন্সিলে 2 জন করে বনমিত্র নিয়োগ হবে, 2 জন করে বনমিত্র নিয়োগ হবে। কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্তটি বনমিত্র নিয়োগ তো হয়নি, যাদের মাসিক বেতন 12,000 টাকার পোস্ট ছিল, প্রায় 3,534খানা বনমিত্র নিয়োগের পোস্ট ছিল। অর্থাৎ মন্ত্রিসভাতে গৃহীত সিদ্ধান্ত কার্যকর হলো না। বনে বসবাসকারী পরিবারগুলির কোথায় সমস্যা বা কোথায় খোঁজখবর রাখার কোনো কেউ নেই। বর্তমানে ত্রিপুরা রাজ্যে সর্বমোট 1,178 গ্রাম পঞ্চায়েত আছে এবং প্রত্যেকটা পঞ্চায়েতে ভিলেজ কমিটি করে 3 জন করে মনোনীত নিয়োগ হলে 3,500 মতো বেকার যুবক যুবকের কর্মসংস্থান কিন্তু সেখানে হতো। আরে আমরা তো বলিনি বনমিত্র নিয়োগের কথা, মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে বনমিত্র নিয়োগের সিদ্ধান্ত হয়, কিন্তু সেই সিদ্ধান্ত কেন কার্যকর হচ্ছে না? এখানে তো 3,000+ বেকার যুবক যুবতী কর্মসংস্থান হতো। ত্রিপুরাতে কর্মসংস্থানে একদম একটাই বড় মাধ্যম হলো সরকারি চাকরি, তাছাড়া তো কর্মসংস্থানের আর কোনো মাধ্যম নেই। বেকার সমস্যার সমাধান কিছুটা হলেও হতো, কিন্তু নিয়োগ হলো না। আজ থেকে বছর 3 আগে ধলাই জেলা আমবাসা ইন্দু প্রজেক্টের দ্বিতীয় ফেজের সূচনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী। মোট বরাদ্দ হতো 280 কোটি। তখন যখন এটা শুরু করেছিল তখন বলেছিল ধলাই এলাকা জুড়ে মানে 3টা ব্লকের 1,30,000 মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে এবং 78,000 মানুষ পরোক্ষভাবে উপকৃত হবে। এখানে প্রচুর সংখ্যক বেকারের কর্মসংস্থান হবে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব থাকা বন উদ্বোধন পরও কাজ করতে পারেনি। কারণ বন দপ্তরের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব থাকলেও কর্মী নিয়োগের দায়িত্ব সোফেত। এই সোফেত কিন্তু এখনও নিয়োগ করতে হয়নি, সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে, এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি। তাছাড়া রাজ্য জাইকা প্রকল্পেও প্রচুর কর্মসংস্থান রয়ে গেছে, সেটা নিয়োগ হয়নি। কর্মী স্বল্পতায় কাজকর্ম লাঠে উঠেছে ইন্দো জার্মান ডেভেলপমেন্ট প্রজেক্টের। সবচেয়ে বড় প্রশ্ন, 280 কোটি টাকা প্রকল্প হলেও বাস্তবায়নের জন্য সময় কম, বিশাল পরিমাণ অর্থ এখনো অবহিত, খরচই করতে পারেনি দপ্তর। চাকরির জন্য যে ইন্টারভিউ বা চাকরিতে লোক নিয়োগ করার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল বা একটা প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল, ওই প্রকল্পে কিন্তু নিয়োগটাও ধরা আছে। সেই প্রকল্পে অর্থ খরচ করতে পারেনি, আর খরচ করলে অন্য খাতে খরচ নিয়েছে, সেই অর্থের কোনো মিল নেই, যেটা বলা হয় কোনো মিল নেই। এছাড়া ত্রিপুরার যে বর্তমানে বিদ্যাজ্যোতি প্রকল্পে যে রেজাল্টটা হয়েছে বা ত্রিপুরা যে এই বছর টিবিসি বোর্ডের 12 রেজাল্ট হয়েছে, রেজাল্ট কিন্তু অনেকটা খারাপ হয়েছে। সে খারাপ রেজাল্ট হওয়ার অন্যতম যেটা উৎস যেটা উঠে এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, নিউজ পত্র পত্রিকা এবং মিটিংয়ের মাধ্যমে, এই শিক্ষাদপ্তরের মিটিংয়ের মাধ্যমে, সেটা সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন স্কুলগুলোতে বর্তমানে শিক্ষক স্বল্পতা আছে, বিশেষ করে টেট 1 টেট 2 শিক্ষকের অভাবে স্কুলগুলোর যে যে মেরুদণ্ডটা সেটা ভেঙে পড়ছে। স্কুলের যে গ্রাউন্ড লেভেল টেট 1 শিক্ষক দিয়ে শুরু হয়, তারা ভালোভাবে স্টুডেন্টদের শিক্ষান্বিত করতে 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 আস্তে আস্তে টেট 2 শিক্ষকরা সে দায়িত্বটা নেই। তারপর এসটিজিটি এসটিভিজিটি। এখন প্রাথমিক বিভাগে যদি শিক্ষকের ক্রাইসিস থাকে, আমরা এসটিজিটি এসটিভিজি শিক্ষক যদি অ্যাভেলেবেল থাকে, তারা কি গ্রাউন্ড লেভেলের এবিসি থেকে কক্ষ থেকে এটাকে শুরু করে তারা কি সেই পরিমাণ তাদের কি ডেভেলপ করতে পারবে না? তো গ্রাউন্ড লেভেলের শিক্ষকের বর্তমানে প্রচণ্ড ক্রাইসিস টেট 1 শিক্ষক নিয়োগের। 2021 সালে যে প্রসেসটা, সেই প্রসেসটার পরে আর কোনো টেট শিক্ষক নিয়োগ হয়নি। অর্থাৎ 2021 সালে যারা টেট পরীক্ষা দিয়েছিল তারা চাকরি পেয়েছে। এরপরে 22, 23, 24 নিয়োগের নামে 8 নম্বর। টেট পরীক্ষা তো গত 2 বছর ধরে হচ্ছেই না, আর 2 বছর টেট পরীক্ষা হবে কিনা সন্দেহান। আর ভ্যাকেন্সি যেখানে 10,000 ছাড়িয়ে যাচ্ছে, সেখানে 300 জন টেট 1 টেট 2 শিক্ষক নিয়োগে শিক্ষা দপ্তরের ঘা জ্বলছে। শিক্ষা দপ্তর নিয়োগপত্র দিতে পারছে না, বিভিন্ন কারণ টালবাহানা দেখছে। একবার এনসিটি দেখাচ্ছে, একবার সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, একবার শিক্ষা দপ্তর দেখাচ্ছে, একবার মানব সম্পদ উন্নয়ন দপ্তর দেখাচ্ছে, একবার হাইকোর্ট দেখাচ্ছে। তারা তাদের ঘা ঝেড়ে চলছে যে হচ্ছে হবে। এরপরে নির্বাচনে ঠিক পূর্বে যখন টেট পাস শিক্ষকরা ভবিষ্যতে তাদের শিক্ষক হবে, তারা যখন গিয়েছিল, তাদের তখন খুব সুন্দর করেই বলেছিল যে জুন মাসে তাদের নিয়োগপত্র হবে। হ্যাঁ, জুন মাসে যখন নিয়োগপত্র হবে, আমরা পজিটিভে আছি, অ্যাটলিস্ট নিয়োগপত্রটা হোক। তারা অনেক দিন ধরে তারা ভুগছে। তো তাদের যখন নিয়োগপত্রটা হবে, তারপরে কি টেট 1 টেট 2 শিক্ষক নিয়োগের কি গাইডলাইন্স বা টেট 1 টেট 2 শিক্ষক নিয়োগ 2024 হবে কিনা তার ডিপেন্ড করছে আগের নিয়োগপত্রের উপর। এসটিজিটি তো সলিউশন হচ্ছে না, এই মাসে সুপ্রিম কোর্টে কেস ওঠার কথা। শিক্ষা দপ্তর ভগবানের আশায় চলছে। শিক্ষা দপ্তরের চাকরির প্রসেসগুলো পাইপলাইনে এমনভাবে আটকাচ্ছে, পাইপলাইনে থেকে বের করার মতো কোনো লোক নেই, কেউ দায়িত্ব নিচ্ছে না। সরকার
ও মানে যে দায়িত্ব নেওয়া তারও দায়ী এড়িয়ে চলছে, আর আরেকজনের উপর দোষারোপ করছে। এইভাবেই চলছে বর্তমানে চাকরির প্রসেসগুলো। তারপরে যেমন আমরা এই হেলথ ডিপার্টমেন্টের নিয়োগপত্রগুলা বলা বাহুল্য, একটা শিক্ষা দপ্তর আর স্বাস্থ্য দপ্তর ছাড়া একটা স্টেট পরিচালিত হতে পারে না, কিন্তু বর্তমানে শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তরের কর্মী স্বল্পতায় স্বাস্থ্য পরিষেবা তলানিতে চলে যাচ্ছে, শিক্ষার মানও তলানিতে চলে যাচ্ছে। ত্রিপুরা পুলিশ এক্সিকিউটিভ, স্পেশাল এক্সিকিউটিভ, তারপর কনস্টেবল নিয়োগ ঠিকঠাক চলছে না, তাই যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও দিন দিন তলানিতে চলে যাচ্ছে। খুন, অপহরণ, শ্লীলতাহানি দিন দিন এমনভাবে বেড়ে চলছে। তো নিয়োগ তো হচ্ছে না, নিয়োগ না হলে এতগুলা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করার দায়িত্বটা নেবেই ব্যাকে। পজিটিভ থাকি, সবসময় পজিটিভ বলার চেষ্টাই করি, কিন্তু যখন সব কিছু পজিটিভ নাই তখন একজনকে তো এগিয়ে আসতে হবে কিছু বলার জন্য, যে সব আটকে আছে, এইগুলি বেরোতে হবে। কবে বেরোবে কোনো ঠিক ঠিকানা নেই। গভর্নমেন্টের যখন ভালো কাজ করবে এর প্রশংসা আমরা অবশ্যই করব। মন্ত্রিসভায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত বেকারের পক্ষে নিয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী লোক নিয়োগ করা হবে, অবশ্যই তার প্রশংসা আমরা অবশ্যই করব। কিন্তু যখন সিদ্ধান্তটি কার্যকর না হয় তখন আমরা কোশ্চেন কারে করব? বিরোধী দলকে গিয়ে কোশ্চেন করব? আমাকে তো সরকার থেকে কোশ্চেন করতে হবে। সরকারে কে আছে আমাদের এটা জানার বিষয় নয়, যেহেতু গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, গভর্নমেন্টেরই এগুলা প্রসেস কমপ্লিট করা দরকার। দেখা যাক কি হয়। তবে জুন মাস যে 2-3 সপ্তাহ আমাদের কাছে খালি আছে, এই 2-3 সপ্তাহের ভিতরে যদি জিআরবিটি, স্পেশাল এক্সিকিউটিভ, কনস্টেবল যদি রিক্রুটমেন্টগুলো যদি কোনো প্রসেস শুরু না হয়, তাহলে দুঃখ আছে। দুঃখ শুধু বেকারদের কপালেই জুটবে। সরকার তো খুব ভালোই, চাকরি দিতে হবে না, বেতন দিতে হবে না, সরকারি কোষাগার ভরবে, এনের টাকা সেখানে গিয়ে লাগাতে পারবে, সরকারি কাজকর্ম ভালোভাবে চলবে। কিন্তু জুন মাসে 2-3 সপ্তাহ যে খালি আছে, অর্থাৎ পঞ্চায়েত ইলেকশন, লোকসভা ইলেকশনের শেষ আর পঞ্চায়েত ইলেকশনের মাঝখানে, এই সময়ে যদি কোনো নিয়োগপত্র না হয় তাহলে এই বছরটা মানে সরকার এইভাবে হবে বলেই কাটিয়ে নেবে। তাই আমরা অনেকে আশা করছি যে আইবিটি গ্রুপ ডি রেজাল্ট আমাদের জুন মাসের ভিতরে দিয়ে দেবে। সে আশাটা করা ভালো, কিন্তু আমাদের একত্রিত হয়ে আমাদের জানানো দিতে হবে, যে আমরা যেভাবে মে মাসে একবার একত্রিত হয়ে জানান দিয়েছিলাম 7 তারিখ সম্ভবত, যে আমাদের রেজাল্ট বিষয়ে, সেইভাবে যখন আমরা উত্তরে পেয়েছিলাম যে নির্বাচনের পরে দেবে। এখন যদি জিআইবিটি অফিসের যে খবরটা, জিআইবিটি অফিসের খবর হলো তারা গ্রুপসের চাকরিও এইভাবে দেওয়ার পক্ষে ছিল না, গ্রুপ ডি চাকরি এইভাবে দেওয়ার পক্ষ নয়। তাদের যে বক্তব্য, জিআইবিটি অফিসের যে বক্তব্য তোমরা মিলে নিতে পারো, তাদের একটা গ্রিন সিগন্যাল দরকার, তাদের একটা সবুজ সংকেত দরকার, যে উপর থেকে যদি সবুজ সংকেত থাকে, গ্রিন সিগন্যাল আসে, নিয়োগ করতে কি তারা আর চাইলে কাজও রেজাল্ট দিয়ে দিত। এগুলো তো সব ওই মার্কশিটে রেজাল্ট হয়েছে, তারপরে ইন্টারভিউ তো লগে লগে মার্কস দিয়েছে, মার্কসগুলি কতক্ষণ সময় লাগে? পাস যদি ইচ্ছা করলে জিআরবিটি 5-7 দিনের ভিতরে রেজাল্ট দিতে পারে। আমরা জিআরবিটি অফিসে যাবো ঠিক আছে, কিন্তু আমরা যখন বারবার যাব বা বারবার আমরা আমাদের দাবি নিয়ে যাব, তখনই একটু টনক নড়ে। যখন পেপার পত্রিকা আসে, সোশ্যাল মিডিয়াতে আসে, তখন সবাই একটু টনক নড়ে, সবাই একটু মানে চিন্তা করে, কারণ এই জিনিসটা তো হাইলাইট হচ্ছে। যখন তখন না পর্যন্ত জিনিসটা হাইলাইট হয়, সরকারও সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় না। অতীতে এমন অনেক এক্সাম্পল আছে। জিআরবিটি গ্রুপ সি চাকরি অনেকে বলবে যে এইভাবেই দিয়ে দিয়েছে সরকার, সঠিক সময় দিয়ে দিয়েছে। জিআরবিটি গ্রুপ সিতে চাকরি পাত্র যদি এইবার বারবার দপ্তরে না যেত, বারবার পুলিশের লাঠিচার্জ না খেত, জল কাদাম না খেত, এইভাবেই পেয়ে যেত। 2021-এ টেট পাস শিক্ষকরা যদি বারবার পুলিশের সাথে মানে দস্তাদস্তি, মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও, বা এটি তো অনেক পরে, এগুলো আমরা বলবো না, অ্যাটলিস্ট খোঁজখবর নিয়েছে, যে জিআরবিটি অফিসে গিয়েছে, টিআরবিটি অফিসে গিয়েছে, এই যে তারা খোঁজখবর না নিত, তারা বারবার গিয়ে কথা না বলতো, তারা মানে কি বলবো, যদি নিজের যে আছে, আমরা যে বেঁচে আছি, তার যদি জানান না দিত, নিয়োগ করবো করলে এইভাবে হয়ে যেত। মানে কথার কথা, আন্দোলন লাগে না, মানে প্রটেস্ট লাগে না, এইভাবে হয়ে যায়, কিন্তু বাস্তবে কিন্তু ঠিকঠাক উল্টো। তবে বর্তমানে জিআইবিটি চাকরি পাত্রে যেভাবে একত্রিত হয়ে সামনের সারিতে এগিয়ে যাচ্ছে, সবাই আস্তে আস্তে নিজের জাগান দিতে শুরু করেছে। আশা করি তোমাদের একটা পজিটিভ নিউজ হয়তো জুন মাসে আসতে পারে, কিন্তু সব কিছু তোমাদের উপর নির্ভর করে। আমাদের অবশ্যই একত্রিত হয়ে বারবার জানান দিতে হবে যে আমরা আছি, তাদেরকে একটু চাপে রাখতে হবে, এরপর হয়তো নিয়োগটা সম্ভব, কিন্তু খুবই ক্ষীণ সম্ভাবনা।
এই 1-2-3 সপ্তাহ ভিতরে নিয়োগপত্রটা দেওয়ার জন্য মাসে যদি দিয়ে দেই তাহলে খুবই ভালো। সরকার মানে এত ভালো কাজ সেটা করবে, সেই মানে প্রশংসা হয় না। বেকারদের মন জয় করে নিতে পারবে সরকার যদি জুন মাসে 2-3 সপ্তাহ ভিতরে এই প্রসেসটা কমপ্লিট করে নিতে পারে। এখন দেখার বিষয় মন জয় করার পথে আটকাবে নাকি আবার একটা নতুন সাংবাদিক সম্মেলন করে বলবে চাকরিগুলো সব পাইপলাইনে আটকে আছে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।